শিক্ষার্থীরা, আমি ডাক্তার রাহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের ইন্ট্রোডাক্টরি ক্লাস অর্থাৎ প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। ডাইজেস্টিভ সিস্টেম কি কাজ ডাইজেস্টিভ সিস্টেমে আমরা জানি, তোমরা অ্যানাটমি, ডাইজেস্টিভ সিস্টেমের অ্যানাটমি, হিস্টোলজি সব কিছু পড়া আছে। আমরা এখন ফিজিওলজিক্যাল এসপেক্টগুলো নিয়ে একটু কথা বলবো। কি কাজ ডাইজেস্টিভ সিস্টেম? ডাইজেস্টিভ সিস্টেম মানে হচ্ছে যে সিস্টেম আমাদের ডাইজেশনের সাথে জড়িত আছে, যেটা আমরা যে খাবার খাচ্ছি, উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা খাবার খাবো, খাবার থেকে শক্তি অর্জন করবে। এখন যে খাবারটা আমরা খাই সেই খাবারটা হচ্ছে অনেক কমপ্লেক্স খাবার। সেই খাবারটা আমাদের কোষে নিয়ে যাওয়ার মতো করে হলে এটাকে ভাঙতে হবে। আর এই যে এটাকে ভেঙে ক্ষুদ্র অতি ক্ষুদ্র আকারে করা যাতে কোষ হচ্ছে এটাকে গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে ডাইজেশন। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনটা কি? ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম ফাংশনে হচ্ছে ইনজেকশন আর কনজাম্পশন অফ ফুড সাবস্টেন্সেস। যে খাবারটা আমরা খাবো সেটাকে হচ্ছে ইনজেস্ট করা, খাবার দেওয়া, মুখে দিচ্ছি আমরা খাবার। তারপর কি এটাকে ব্রেক দ্যাম ইন্টু স্মল পার্টস, এটাকে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলসে ভাগ করা। সো ব্রেকিং দ্যাম ইন্টু স্মল পার্টিকেলসে ভাগ করা। তারপর কি এই যে ছোটো ছোটো ক্ষুদ্র অংশে আমরা ভাগ করলাম, এটাকে হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্ট অফ দ্য স্মল পার্টিকেলস টু ডিফারেন্ট এরিয়াস অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্টের হচ্ছে বিভিন্ন জায়গায় এই পার্টিকেলসগুলোকে নিয়ে যাওয়া। তারপরে কি নিয়ে গেলাম, এই যে পার্টিকেলসগুলোকে ছোটো ছোটো করলাম, এগুলোকে আমরা এরপরে হচ্ছে সিক্রেশন অফ নেসেসারি এনজাইম সিক্রেশন করা অ্যান্ড আদার সাবস্টেন্সেস ফর ডাইজেশন। তাহলে এই যে পার্টিকেলস, এগুলোকে আমরা এখন ডাইজেস্টিভ জুস বা ডাইজেস্টিভ এনজাইমসের সাথে মিলাবো হচ্ছে ডাইজেশন করার জন্য। তাহলে এটাকে সিক্রেশন করতে হবে, এটাও ডাইজেস্টিভ সিস্টেমের কাজ। সো সিক্রেশন অফ নেসেসারি এনজাইমস অ্যান্ড আদার সাবস্টেন্সেস ফর ডাইজেশন। তারপরে যেটা করবো সেটা হচ্ছে ডাইজেশন অফ দ্য ফুড পার্টিকেলস। তাহলে এই যে ছোটো ছোটো পার্টিকেলস সাথে এখন এনজাইমটা মিক্স আপ হবে এবং মিক্স আপ হয়ে হচ্ছে খাবার ডাইজেশন হবে। ডাইজেশন হবে মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ হবে যাতে কোষ নিতে পারে, এবং এই যে ডাইজেশনের যে পার্টিকেলস তৈরি হলো, ফুড পার্টিকেলসটা ডাইজেস্টেবল হলো, সেইটাকে এখন আমরা এই ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে অ্যাবজর্পশন করবে। তাহলে অ্যাবজর্পশন অফ দ্য ডাইজেস্টিভ প্রোডাক্টস। এবং তারপরে কী হবে, এই যে প্রসেসের মধ্যে আমার ওয়ান্টেড সাবস্টেন্সগুলো আমি অ্যাবজর্পশন করলাম, আর আনওয়ান্টেড সাবস্টেন্স যেগুলো থাকবে সেগুলোকে রিমুভ করে দিলে, রিমুভাল অফ দ্য আনওয়ান্টেড সাবস্টেন্স ফ্রম দ্য বডি। তাহলে কী কী ফাংশন হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের? প্রথম হচ্ছে ইনজেকশন অর কনজাম্পশন অফ ফুড সাবস্টেন্সেস। দ্বিতীয়টা হচ্ছে ব্রেকিং দ্যাম ইন্টু স্মল পার্টিকেলস, ছোটো ছোটো পার্টিকেলসে ভাগ করা। তৃতীয়ত হচ্ছে ট্রান্সপোর্ট অফ দিস স্মল পার্টিকেলস ইন্টু ডিফারেন্ট এরিয়াস অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। 4 নম্বর হচ্ছে সিক্রেশন অফ নেসেসারি এনজাইমস আর আদার সাবস্টেন্স ফর ডাইজেশন। 5 নম্বর হচ্ছে ডাইজেশন অফ দ্য ফুড পার্টিকেলস, যে স্মল পার্টিকেলসগুলো আছে দ্য ডাইজেশন। 6 নম্বর হচ্ছে অ্যাবজর্পশন অফ দ্য ফুড পার্টিকেলস বা ডাইজেস্টিভ প্রোডাক্টস, অ্যাবজর্পশন অফ দ্য ডাইজেস্টিভ প্রোডাক্টস। এবং 7 নম্বর সর্বশেষ হচ্ছে রিমুভাল অফ দ্য আনওয়ান্টেড সাবস্টেন্স ফ্রম দ্য বডি থেকে আনওয়ান্টেড যে সাবস্টেন্স আমার এই ডাইজেশনের পরে যে এন্ড প্রোডাক্ট রইলো যেটা আনওয়ান্টেড, সেটা আমার বডি থেকে বের করে যাওয়া, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। সো এটা হচ্ছে ওভারঅল ফাংশন অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কী কী আছে? ডাইজেস্টিভ সিস্টেম না বলে এটাকে বলা উচিত এলিমেন্টারি সিস্টেম। ঠিক আছে, আমাদের অংশ পুরো মাউথ থেকে শুরু করে এনাস পর্যন্ত আমাদের যে পার্ট, সেটা হচ্ছে আমাদের এলিমেন্টারি সিস্টেম। এই যে ডাইজেস্টিভ সিস্টেম, তার পার্ট কী আছে? এটা হচ্ছে আমাদের মেইন যে পার্টগুলো আছে সেটা হচ্ছে আমরা জানি মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, এই পুরো টোটাল পার্ট মিলে হচ্ছে আমাদের মেইন এলিমেন্টারি অর্গান। আর অ্যাসেসরি অর্গান আছে, এর অর্থাৎ ডাইজেশনে সাহায্য করার জন্য এর পাশাপাশি হচ্ছে আরও অর্গান আছে যেগুলো এই ডাইজেশনে অংশ নেয়। কারা নিবে? টিথ, মুখ থেকে শুরু করে আমরা টিথ। ঠিক আছে, তারপরে স্যালাইভারি গ্ল্যান্ড যেগুলো আছে। তারপরে কি আছে? স্যালাইভারি গ্ল্যান্ডের পরে হচ্ছে আমাদের হচ্ছে লিভার, হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, তারপরে হচ্ছে লিভার,
টাং, প্রথমে যেটা হচ্ছে টিথের পর হচ্ছে টাঙের পরে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে কি জুস সিক্রেশন করে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট, সো এক্সোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে লিভার এবং গল ব্লাডার। এগুলো হচ্ছে আমাদের অ্যাসেসরি ডাইজেস্টিভ অর্গান। তাহলে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান যেগুলো আছে সেটা হচ্ছে মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন টু অ্যানাস পর্যন্ত। আর হচ্ছে অ্যাসেসরি ডাইজেস্টিভ অর্গান কোনটা? অ্যাসেসরি ডাইজেস্টিভ অর্গান হচ্ছে আমাদের টিথ, টাং, স্যালাইভারি গ্ল্যান্ড, এক্সোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস, লিভার অ্যান্ড গল ব্লাডার, এই কয়টা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে আলোচনা সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড অ্যান্ড স্যালাইভেশন, এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আমরা সবাই জানি আমাদের যে খাবার আছে, আমরা মুখে প্রথমে খাবার দেওয়ার পরে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে এই খাবারটাকে হচ্ছে ময়েস্ট করা, নরম করা। যদি খাবারটা নরম না হয় তাহলে কিন্তু আমরা খেতে পারবো না, খাবারটা গিলতে পারবো না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাবারটাকে নিব, খাবারটাকে হচ্ছে নরম করে একটা বোলাস ফর্ম করব, করে তারপরে খাবারটাকে ইসোফেগাসে পাবো, সেখান থেকে স্টমাক হয়ে স্মল ইন্টেস্টাইন, এইভাবে সে যাবে। এই যে মুখের মধ্যে এই যে এটাকে নরম করার জন্য কি লাগবে? রস লাগবে। এই রসটা দেওয়ার জন্য যে জিনিস, সেই রসটাই হচ্ছে স্যালাইভা। আমরা জানি স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা আছে, আমরা জানি মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আছে, যেটাকে অনেক সময় এক্সট্রিনসিক স্যালাইভারি গ্ল্যান্ডও বলে, যেহেতু এক্সট্রিনসিক মানে হচ্ছে বাইরে, মরাল ক্যাভিটির ভেতরে থাকতেছে না, সো এক্সট্রিনসিক স্যালাইভারি গ্ল্যান্ড বলছি, অথবা মেজর স্যালাইভারি গ্ল্যান্ড বলি। মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আমরা জানি আছে কি প্যারোটিড গ্ল্যান্ডস, সবই ওয়ান পেয়ার করে, সাবম্যান্ডিবুলার আর সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এই যে তিন জোড়া যে গ্ল্যান্ডগুলো আছে স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলোকে আমরা বলতেছি মেজর স্যালাইভারি গ্ল্যান্ডস আর হচ্ছে এক্সট্রিনসিক স্যালাইভারি গ্ল্যান্ডস। আর আছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস। মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস কি আছে? মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডসগুলো সব ছোটো ছোটো গ্ল্যান্ড, যেটা আমাদের ওরাল ক্যাভিটির ভিতরেই আছে, এবং এটার জন্য এটাকে বলা হয় ইন্ট্রিনসিক স্যালাইভারি গ্ল্যান্ডস। সো মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস আর ইন্ট্রিনসিক স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে যদি আমরা একটু দেখি, দুটো পার্টে আমরা বললাম, একটা হচ্ছে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, মেজর और এক্সট্রিনসিক, আর এখানে হচ্ছে মাইনর और ইন্ট্রিনসিক, ঠিক আছে। মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আর এক্সট্রিনসিক, আর মাইনর হচ্ছে মেজরের মধ্যে কি কি আছে? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। আর মাইনরের মধ্যে কি কি আছে? মাইনরের মধ্যে প্রথমে যেটা হচ্ছে লিঙ্গুয়াল গ্ল্যান্ড, তারপরে হচ্ছে বাক্কাল, প্যালাটাল, লিঙ্গুয়াল, বাক্কাল, প্যালাটাল এবং ল্যাবিয়াল। এগুলো ছোট ছোট গ্ল্যান্ড, যেগুলো হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির ভিতরে থাকে, এই জন্য এটাকে নাম হচ্ছে ইন্ট্রিনসিক হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। আর এই তিনটা হচ্ছে বড় গ্ল্যান্ড হচ্ছে, এরা হচ্ছে এক্সট্রিনসিক আর মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। 90% অফ দ্য স্যালাইভা হচ্ছে আসে কিন্তু হচ্ছে এই মেজর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, আর এই ইন্ট্রিনসিক আর মাইনর গ্ল্যান্ড থেকে আমরা 10% স্যালাইভারি সিক্রেশনগুলো পাই। সো 90% সিক্রেশনই কিন্তু আসতেছে আমাদের এই তিনটা মেজর গ্ল্যান্ড থেকে। কতটুকু স্যালাইভেশন তৈরি হয় আমাদের সারাদিনে? স্যালাইভারি এই গ্ল্যান্ডগুলো কতটুকু স্যালাইভা তৈরি করে? 1 to 1.5 লিটার, 1000 থেকে 1500 লিটার, 1000 থেকে 1500 ml और 1 থেকে 1.5 লিটার। সো ডেইলি হচ্ছে 1000 to 1500, অনেকটা ইউরিনের মতোই, ঠিক আছে, ml পার ডে স্যালাইভা তৈরি হয়। 1000 to 1500 ml পার ডে। এর মধ্যে সাবম্যান্ডিবুলার দিবে 70%, প্যারোটিড
25%, আর মেজরগুলোর মধ্যে আর কি, অ্যান্ড মেজরগুলো যতটুকু দেয় তার মধ্যে, এবং সাবলিঙ্গুয়াল দিবে 5%, হচ্ছে 5% দিবে। তাহলে টোটাল আমার পার ডে 1000 থেকে 1500 ml। আমরা জানি মেজর যে স্যালাইভারি গ্ল্যান্ড তার 90% দেয়, 10% সিক্রেশন হয় মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডগুলো থেকে। এই মেজরগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি দেয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, টোটাল সিক্রেশনের 70%, তারপরে দেয় প্যারোটিড গ্ল্যান্ড যেটা হচ্ছে 25%, আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড যেটা দিবে হচ্ছে অনলি 5%। এখন কথা হচ্ছে যে এর পিএইচ কত। একটা স্যালাইভারি যে স্যালাইভা, এই স্যালাইভার পিএইচ কত। স্যালাইভা হচ্ছে একটা অ্যাসিডিক সিক্রেশন, হ্যাঁ। স্যালাইভা হচ্ছে অ্যাসিডিক সিক্রেশন, এর হচ্ছে 6.3 থেকে 6.8 হচ্ছে তার পিএইচ, ঠিক আছে। 6.35 থেকে 6.85, 6.35 থেকে 6.85 হচ্ছে তার পিএইচ, অর্থাৎ অ্যাসিডিক একটা হচ্ছে সিক্রেশন, ঠিক আছে। এবং সো এটার কম্পোনেন্ট কি, স্যালাইভাতে কি কি আছে। একটা স্যালাইভাতে মেইনলি বেশিরভাগই হচ্ছে ওয়াটার অ্যান্ড হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোলাইটস দিয়ে হচ্ছে স্যালাইভাটা তৈরি, তার সাথে কিছুটা অর্গানিক সাবস্টেন্স থাকে। সো স্যালাইভার কম্পোজিশন কি, স্যালাইভাতে আছে মেইনলি ওয়াটার আর হচ্ছে সলিড সাবস্টেন্স। সলিড ওয়াটার কত থাকে 99.5%, আর অনলি হচ্ছে 0.5% হচ্ছে সলিড, 0.5% হচ্ছে সলিড। এই যে ওয়াটার 99.5% আর অনলি 0.5% হচ্ছে সলিড। এই যে সলিডের মধ্যে আমরা আবার ভাগ করব, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্সেস, ঠিক আছে। তাহলে অর্গানিক সাবস্টেন্সেস, এটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্সেস, ঠিক আছে। তাহলে অর্গানিক সাবস্টেন্সেস আর ইনঅর্গানিক সাবস্টেন্সেস মনে রাখবে যে ইনঅর্গানিক সাবস্টেন্সটা হচ্ছে খুব জরুরি। এখানে সকল ধরনের হচ্ছে কি কি থাকবে ইনঅর্গানিক সাবস্টেন্সে থাকবে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম, সব, অর্থাৎ মোটামুটি যত ধরনের আয়ন আছে, ঠিক আছে, ফ্লোরাইড, ফসফেট, সব, ফ্লোরাইড, ঠিক আছে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ফসফেট, ফ্লোরাইড, সব ধরনের ইনঅর্গানিক আয়ন্সগুলো কিন্তু থাকবে স্যালাইভাতে। অর্গানিক সাবস্টেন্স যেগুলো আছে, অর্গানিক সাবস্টেন্সকে আমরা আবার ভাগ করতেছি দুভাগে, একটা হচ্ছে এনজাইমস, একটা হচ্ছে আদার অর্গানিক সাবস্টেন্স। এর মধ্যে হচ্ছে এনজাইমস আর হচ্ছে আদার অর্গানিক সাবস্টেন্সেস, ঠিক আছে। আদার অর্গানিক সাবস্টেন্সেস, এনজাইমসের মধ্যে কি আছে, এনজাইমসের মধ্যে খুব জরুরি একটা, সেটা হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। সো স্যালাইভারি, এই নামগুলো আমরা একটু আলাদাভাবেই করি, এখানে একটু লিখি। এটা হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, এর আরেকটা নাম হচ্ছে টায়ালিন, ঠিক আছে। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ অর টায়ালিন। তারপরে হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ, ঠিক আছে। তারপরে সেটা হচ্ছে মল্টেজ। এরপরে আদার যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে লাইসোজাইমস, ইমিউনোগ্লোবুলিন এ, ল্যাক্টোফেরিন, ল্যাক্টোফেরিনস, ঠিক আছে। তারপরে হচ্ছে ফসফেটেজ, প্রোলিন রিচ প্রোটিনস, যেটা প্রোলিন
রিচ প্রোটিনস আরও আছে। হ্যাঁ, তো মেইন এগুলো, এত বেশি দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, আমরা বলছি এনজাইমস আর আদার অর্গানিক সাবস্টেন্স। এনজাইমসের মধ্যে হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, লিঙ্গুয়াল লাইপেজ, মল্টেজ, লাইসোজাইমস, ইমিউনোগ্লোবিন এ, ল্যাক্টোফেরিনস অ্যান্ড প্রোলিন রিচ প্রোটিনস। আদার অর্গানিক সাবস্টেন্স যেগুলো আছে সেটা হচ্ছে প্রোটিন, যেমন মিউসিন অ্যান্ড অ্যালবুমিন, তারপর আর ফ্রি অ্যামাইনো অ্যাসিড আর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস। সো আদার অর্গানিক সাবস্টেন্সের মধ্যে হচ্ছে প্রোটিনসের মধ্যে হচ্ছে মিউসিন, অ্যালবুমিন, ঠিক আছে, ব্লাড গ্রুপ অ্যান্টিজেন, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস, ঠিক আছে। আর হচ্ছে ফ্রি অ্যামাইনো অ্যাসিডস। তাহলে আমরা যেটা বললাম স্যালাইভাতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এটা স্যালাইভা হচ্ছে মেইনলি 99.5% হচ্ছে 99.5% ওয়াটার থাকে আর সলিড থাকে অনলি 0.5%। তারপরে সলিডের মধ্যে আমরা ভাগ করি অর্গানিক আর ইনঅর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট, ক্যালসিয়াম, ফ্লোরাইড সব কিছু। আর যে অর্গানিক সাবস্টেন্সে এটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে এনজাইমস আছে যেগুলো সিচুয়েশন সবচেয়ে জরুরি, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, লিঙ্গুয়াল লাইপেজ, মল্টেজ, তারপরে আছে লাইসোজাইমস, ইমিউনোগ্লোবিন এ, তারপর হচ্ছে প্রোলিন রিচ প্রোটিনস, তারপর হচ্ছে ল্যাক্টোফেরিনস। আর আদার যে অর্গানিক সাবস্টেন্সেসের মধ্যে আছে প্রোটিনস, এর মধ্যে মিউসিন, অ্যালবুমিন আছে, ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে, তার সাথে হচ্ছে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন আছে এবং নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস আছে। এই হচ্ছে একটা স্যালাইভার কম্পোজিশন। এখন কথা হচ্ছে এই যে স্যালাইভারি সিক্রেশনগুলো কিভাবে হয়। স্যালাইভারি সিক্রেশন, রেগুলেশন অফ স্যালাইভারি সিক্রেশন, এটার আগে জানতে হলে আমাকে জানি যে কত ধরনের সিক্রেশন হয়। স্যালাইভারি গ্ল্যান্ড আমরা বললাম যে স্ট্রাকচার অনুযায়ী মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, কিন্তু এর সিক্রেশন অনুযায়ী স্যালাইভারি গ্ল্যান্ডগুলোকে আমরা ভাগ করি। এটা হচ্ছে সেরাস, ঠিক আছে। স্যালাইভারি গ্ল্যান্ডগুলোকে আমরা ভাগ করি হচ্ছে সেরাস অ্যান্ড হচ্ছে মিউসিনাস অ্যান্ড মিক্সড, ঠিক আছে। তাহলে সেরাস, মিউসিনাস আর হচ্ছে মিক্সড, এই তিনটা ভাগে আমরা হচ্ছে মোটামুটি স্যালাইভারি গ্ল্যান্ডগুলোকে হচ্ছে ভাগ করি তাদের সিক্রেশন অনুযায়ী, যে এগুলো সিক্রেশন হচ্ছে সিক্রেশনটা কি হচ্ছে থিন কিনা আর ঠিক কিনা, ঠিক আছে। সিরাস আর মিউসিনাস তাহলে মিউকাস লিখি, MOCOUS, মিউসিনাস আর মিউকাস দিলে ভালো হবে। সিরাস, মিউকাস অ্যান্ড মিক্সড, ঠিক আছে। তারপরে তাহলে সেরাস সিক্রেশন কোনগুলো, যে সিক্রেশনগুলোতে হচ্ছে থিন সিক্রেশন। সেরাসটা হচ্ছে থিন সিক্রেশন, এখানে এনজাইমস থাকবে না, এখানে মেনলি থাকবে হচ্ছে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস, এই সেরাস সিক্রেশনে। মিউকাস সিক্রেশনটা হবে থিক, থিক সিক্রেশন, এখানে হচ্ছে অর্গানিক সাবস্টেন্স বেশি থাকবে, অর্থাৎ অর্গানিক সাবস্টেন্স বেশি থাকবে। এখানে ওয়াটার কম থাকবে, অর্গানিক যে সাবস্টেন্সগুলো আছে সেই অর্গানিক সাবস্টেন্সগুলো বেশি হবে, ঠিক আছে। তাহলে সেরাস সিক্রেশনগুলো কোনটা হয়, প্যারোটিড গ্ল্যান্ডের যে সিক্রেশন, আর মিক্সড হচ্ছে দুই ধরনের সিক্রেশনই আছে, অর্থাৎ থিন এবং থিক দুই ধরনের সিক্রেশনই সেখান থেকে সিক্রেট হতে পারে। সো সেরাস সিক্রেশন যেটা প্যারোটিড গ্ল্যান্ড, যেটা আমাদের সেই প্যারোটিড গ্ল্যান্ড থেকে যে প্যারোটিড গ্ল্যান্ডের যে সিক্রেশন, এগুলো কিন্তু সেরাস সিক্রেশন। প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে এবং হচ্ছে লিঙ্গুয়াল গ্ল্যান্ডের যে মাইনর গ্ল্যান্ডের মধ্যে লিঙ্গুয়াল গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড এবং লিঙ্গুয়াল গ্ল্যান্ড যেটা আছে এটা সেরাস সিক্রেশন করে, অর্থাৎ থিক ওয়াটারি সিক্রেশন উইথ রিচ ইলেকট্রোলাইটস।
সেটা সিক্রেশন করবে হচ্ছে সেরাস সিক্রেশন। প্যারোটিড গ্ল্যান্ড এবং লিঙ্গুয়াল গ্ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে সেরাস সিক্রেশন। মিউকাস সিক্রেশন কি হবে? মিউকাস সিক্রেশনগুলো মেনলি হচ্ছে আমাদের যে মাইনর গ্ল্যান্ডগুলো আছে, ঠিক আছে, লিঙ্গুয়াল গ্ল্যান্ডের হচ্ছে একটা পার্ট সেরাস পার্ট করে, ওটাও মিক্সড হিসেবে কাজ, আর একটা লিঙ্গুয়াল গ্ল্যান্ডের পার্টে হচ্ছে মিউকাস গ্ল্যান্ড থেকে সিক্রেশন করবে, ঠিক আছে। সো আমাদের যে মাইনর গ্ল্যান্ডগুলো আছে, মাইনর গ্ল্যান্ডগুলো যেগুলো আছে ইন্ট্রিনসিক গ্ল্যান্ডগুলো, সেগুলো কিন্তু মিউকাস সিক্রেশন করে, অর্থাৎ এনজাইম রিচ সিক্রেশন করায়। আর আমাদের যে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এরা দুজন কিন্তু মিক্সড হচ্ছে গ্ল্যান্ড হিসেবে কাজ করে। ম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তাহলে আমরা কি বলছিলাম? সিক্রেশন অনুযায়ী আমরা হচ্ছে স্যালারি গ্ল্যান্ডের সিক্রেশনকে ভাগ করছি 3 ভাগে। একটা হচ্ছে সেরাস সিক্রেশন, সেরাস গ্ল্যান্ডস কোনগুলো? যেখান থেকে থিন ওয়াটারি হচ্ছে স্যালাইভা আসবে, যেটা ইলেকট্রোলাইট রিচ থাকবে, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো অনেক বেশি বাইকার্বনেট রিচ থাকবে, কিন্তু এনজাইম অর্থাৎ অর্গানিক কম্পোনেন্ট কম থাকবে। আর মিউকাস সিক্রেশন হচ্ছে থিক সিক্রেশন, যে সিক্রেশন গ্ল্যান্ডগুলো, কিছু গ্ল্যান্ড আছে তারা থিক সিক্রেশন করবে, এখানে অর্গানিক সাবস্টেন্স বেশি থাকবে, ওয়াটার কম থাকবে, ইলেকট্রোলাইটসগুলো কম থাকবে, অর্গানিক সাবস্টেন্স অর্থাৎ এনজাইম বেশি থাকবে। আর মিক্সড হচ্ছে গ্ল্যান্ডগুলো, যেটা দুই ধরনের, থিন হচ্ছে সেরাস এবং মিউকাস, দুই ধরনের সিক্রেশনই করতে পারে। আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, সেই প্যারোটিড গ্ল্যান্ডটা মেইনলি সেরাস সিক্রেশন করায়, অর্থাৎ এখান থেকে থিন ওয়াটারি স্যালাইভা বের হয়, আর এটা স্টিমুলেশনের ফলে এখান থেকে যে সিক্রেশন আসে। আর হচ্ছে লিঙ্গুয়ালের মধ্যে সেরাস সিক্রেশন হয়। আর যেটা আমাদের মাইনর যে গ্ল্যান্ডগুলো আছে, অর্থাৎ প্যালাটাল, বাক্কাল, এই সবগুলো হচ্ছে প্যালাটাল, বাক্কাল এবং লেবিয়াল, এই লেবিয়াল, প্যালাটাল, বাক্কাল, এদের যে সিক্রেশনগুলো আছে সেই সিক্রেশনগুলো কিন্তু মিউকাস অর্থাৎ থিক অর্গানিক সাবস্টেন্স রিচ হচ্ছে স্যালাইভারি সিক্রেশন হবে। আর শেষে সেটা হচ্ছে মিক্সড, আমাদের যে বাকি দুটো মেজর স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এরা কিন্তু মিক্সড টাইপের সিক্রেশন করে। স্পেশালি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কমপ্লিটলি মিক্সড টাইপের সিক্রেশন করে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা কিছুটা, এটা মেইনলি মিউকাস সিক্রেশন করে, কিছুটা সেরাস সিক্রেশন করে, কিন্তু একেবারে মিক্সডের যে উদাহরণটাই কিন্তু সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড মেইনলি সেরাস সিক্রেশন করে, কিছুটা হচ্ছে মেইনলি মিউকাস সিক্রেশন করে, কিছুটা সিক্রেশন করে সেরাস। তাই জন্য এটা অ্যাকশনটা আমরা হচ্ছে মিক্সডের মধ্যেই ধরি। কিভাবে সিক্রেশন হচ্ছে, স্যালাইভারি সিক্রেশন কিভাবে হচ্ছে? আমরা একটা জিনিস জানি যে আমাদের যে স্যালাইভারি সিক্রেশন বা আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন, এটার জন্য একটা রিফ্লেক্স কাজ করে। একটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স, একটা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স। কন্ডিশন রিফ্লেক্স আর আনকন্ডিশন রিফ্লেক্স কি? যেটা ইনবর্ন। আমাদের মুখে খাবার দিবে, আমি মুখে স্যালাইভা আসবে, তাহলে আমি যখন খাবারটা মুখে দিচ্ছি তখন যে কন্ডিশনে আমার হচ্ছে স্যালাইভেশন হচ্ছে, সেটা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স। আর যখন আমি একটা খাবারের চিন্তা করলাম, এখন আমি একটা খাবারের চিন্তা করছি, খুব প্রিয় একটা খাবারের চিন্তা করছি, সাথে সাথে আমার মুখে স্যালাইভেশন হয়ে গেল, তাহলে অথবা আমি একটা খাবার দেখলাম, সেখানে স্যালাইভেশন হলো, অথবা আমি খাবার হচ্ছে অর্থাৎ চিন্তা করলাম, সাইট সিং থট, দেখে অথবা না দেখে চিন্তা করেই হচ্ছে খাবারের মুখে স্যালাইভেশন চলে আসে, অর্থাৎ কন্ডিশন রিফ্লেক্স কাজ করে। তাহলে এই যে রিফ্লেক্স মেকানিজম, কন্ডিশন এবং আনকন্ডিশন রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে কিন্তু আমাদের স্যালাইভেশন হতে পারে। এখন নর্মালি স্যালাইভেশন কিভাবে হয় আমরা জানি, হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড এমন একটা গ্ল্যান্ড যে গ্ল্যান্ডে দু রকম হচ্ছে নার্ভাস সিস্টেমই ইনারভেশন আছে, অর্থাৎ সিম্প্যাথিক ডাবল নার্ভ সাপ্লাই আছে, অর্থাৎ এটা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটো সাপ্লাই আছে। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হবে কি মাধ্যমে? আমরা জানি প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আর হচ্ছে সিম্প্যাথেটিক, এই দুটো অংশের মাধ্যমে কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ডগুলো সাপ্লাই হয়। প্যারাসিম্প্যাথেটিক কি দিয়ে যায়? আমরা জানি সুপিরিয়র এবং ইনফেরিয়র স্যালাইভারি নিউক্লিয়াই আছে, সুপিরিয়র এবং ইনফেরিয়র স্যালাইভারি নিউক্লিয়াই আছে। সুপিরিয়র স্যালাইভারি নিউক্লিয়ার, ইনফেরিয়র স্যালাইভারি নিউক্লিয়ার, এই ইনফেরিয়র স্যালাইভারি নিউক্লিয়ার মাধ্যমে হচ্ছে সুপিরিয়র স্যালাইভারি নিউক্লিয়ার এবং
নিউক্লিয়ার অর্গান। সুপ্রাস্যালারি নিউক্লিয়ার থেকে আমরা জানি ফেশিয়াল নার্ভের মাধ্যমে কর্ডা টিম্পানি নার্ভ হয়ে লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে আলটিমেটলি অ্যানাটমি যদি তোমাদের খেয়াল আছে তাহলে সেটা আমরা জানি সুপ্রাস্যালারি নিউক্লিয়ার যেটা সেটা থাকবে হচ্ছে মেডুলাতে। সো মেডুলা থেকে পঞ্চমুখ মেডুলা থেকে সেটা হচ্ছে সুপ্রাস্যালারি নিউক্লিয়াস আলটিমেটলি ফেশিয়াল অর্থাৎ সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে কর্ডা টিম্পানি নিউক্লিয়াস দিয়ে সেটা যাবে লিঙ্গুয়াল নার্ভে এবং লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হয়ে হচ্ছে সাপ্লাই দিবে আমাদের হচ্ছে সাবম্যান্ডিবুলার বুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে। ঠিক আছে। আর ইনফেরোসালারি নিউক্লিয়াস হচ্ছে সাপ্লাই দিবে হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে, এটা সাপ্লাই দিবে প্যারোটিড গ্ল্যান্ডকে। 9th ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে সাপ্লাই দিবে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে। তাহলে সিম্প্যাথেটিকের মাধ্যমে আমরা জানি সুপিরিয়র ইনফেরোসালারি নিউক্লিয়াসের মাধ্যমে সাবমেন্ডুলার সাবলিঙ্গুয়াল আসবে সুপিরিয়র নিউক্লিয়াস থেকে ফেশিয়াল নার্ভের সাহায্যে নিয়ে লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে, আর হচ্ছে ইনফেরোসালারি নিউক্লিয়াসটা মেডুলা থেকে হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে আলটিমেটলি প্যারোটিড গ্ল্যান্ডে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই মনে রাখতে হবে, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কিন্তু থিক হচ্ছে থিন অর্থাৎ সেরা সিক্রেশনের সাথে যুক্ত থাকে। থিন ওয়াটারি সিক্রেশন যেটা, সেই সিক্রেশনটা দিবে কিন্তু হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে। সিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে ঠিক এবং অর্গানিক রিচ অর্থাৎ এনজাইম রিচ সিক্রেশনটা অর্থাৎ মিউকাসিক টাইপের যে সিক্রেশন সেটা কিন্তু সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য হবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে থোরাসিক 1 আর 2 থেকে ইনারভেশনের মাধ্যমে সিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশন আসে আমাদের এই হচ্ছে স্যালাইভারি রিজিয়নে। সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে কি হয়, নর্মালি যেটা কাজ আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভস হচ্ছে একটা স্যালাইভারি গ্ল্যান্ডের চারপাশে আমরা জানি ক্যাপিলারি থাকে, ব্লাড ভেসেলস যাকে ক্যাপিলারি থাকবে। সো স্যালাইভারি যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, অর্থাৎ এটা যদি আমার গ্ল্যান্ড থাকে, এটা যদি আমার ডাক্টটা থাকে, এটা মনে রাখতে হবে এখানে আমার সেলগুলো আছে স্যালাইভারি গ্ল্যান্ডের সেল, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্টেন্স সিক্রেট করবে। এখন এটার চারপাশে হচ্ছে আমার ভ্যাসেলটা আছে, যে ভ্যাসেলগুলো হচ্ছে ঘিরে আছে স্যালাইভারি গ্ল্যান্ডকে, ভ্যাসেলগুলো ঘিরে আছে। নর্মালি এই স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশন কোথা থেকে পাবে, ভ্যাসেল থেকে পাবে। ভ্যাসেল থেকে সে হচ্ছে ওয়াটার ঢুকবে, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম এইগুলো সবই কিন্তু ব্লাড থেকে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, তাহলে যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় তখন ভেসোডাইলেশন হয়। ভেসোডাইলেশন যখন হয় তখন হচ্ছে এখান থেকে ইজিলি ভেসোডাইলেশনের ফলে এখান থেকে ইজিলি ওয়াটার এবং ইলেকট্রোলাইটসগুলো কিন্তু হচ্ছে এই গ্ল্যান্ডে যেতে পারে, গ্ল্যান্ডের সিক্রেশনে যুক্ত হতে পারে। এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় কীভাবে, দুটো প্রসেসের মাধ্যমে। একটা হচ্ছে এই সেলগুলোর মাঝখানে যে ট্রান্সসেলুলার রুট, সেটা দিয়ে ওয়াটার চলে যেতে পারে, অথবা সেলের মাধ্যমে অ্যাকোয়াপোরিনের যে রিসেপ্টর আছে, রিসেপ্টর 3 পরবর্তী রিসেপ্টর 5 হয়ে হচ্ছে সেলের ভিতরে ঢুকতে পারে। অর্থাৎ ওয়াটার যেটা থাকবে ব্লাডের ভেতরে, সেই ওয়াটারটা ইদার এই দুই সেলের মাঝখানে ট্রান্সসেলুলার রুট দিয়ে চলে যেতে পারে, অথবা হচ্ছে প্যারাসেলুলার রুট দিয়ে যেতে পারে, অথবা ট্রান্সসেলুলার রুটের মাধ্যমে অ্যাকুয়াপোরিন রিসেপ্টরের মাধ্যমে, যেটা কিডনিতে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশনে এডিএসের সময় আমরা দেখছি, ঠিক অনেকটাই সেরকম করে সে ওয়াটার হচ্ছে ঢুকে যেতে পারবে। আর সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের যত চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর মাধ্যমে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট চলে যেতে পারে। আরেকটা জিনিস, যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় এই সেলগুলোতে, যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে তখন এখানে অ্যাক্টিভেটেড হচ্ছে ভেতরে হচ্ছে এনজাইম সিস্টেম। এবং এই এনজাইম সিস্টেম যেটা আমরা হরমোনালে যেরকম দেখছি জি প্রোটিন মেডিয়েটেড বা হচ্ছে ফসফোলাইপেজ সি মেডিয়েটেড অ্যাকশন হয়। এই ফসফোলাইপেজ সি মেডিয়েটেড অ্যাকশনের জন্য এখানে আমরা জানি ডায়াসাইল গ্লিসারল আয়নোসাইটল ট্রাইফসফেট তৈরি হয়, যেটা ক্যালসিয়াম রিকগনাইজ করে। তো যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন হচ্ছে অ্যাসিটাইল কোলাইন এসে অর্থাৎ
প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, প্যারাসিম্প্যাথেটিক মেনলি কাজ করে আমরা জানি অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে, মাস্কুলারিক 3 রিসেপ্টরের মাধ্যমে। সো অ্যাসিটাইলকোলিন এসে যখন এখানে বাইন্ডিং হয় তখন মেনলি এখানে সেলগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এই আয়নের হচ্ছে ট্রান্সপোর্ট মেকানিজম অ্যাক্টিভেট হয় এবং অ্যাক্টিভেটেড হয়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড তৈরি হচ্ছে এই স্যালারি গ্ল্যান্ডে সিক্রেশন হয়। আর বাইকার্বনেট যেটা নর্মালি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে স্যালাইভার কম্পোজিশনের মধ্যে কার্বন ডাইঅক্সাইডও আছে, যেহেতু রেসপিরেশন গ্যাস আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আছে। সো কার্বন ডাইঅক্সাইড মেনলি সেলের ভিতরে গিয়ে অক্সিজেনের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি হয়। তখন বাইকার্বনেট সিক্রেশন হয় হাইড্রোজেনের ইফেক্টে। তো এক্সচেঞ্জে বাইকার্বনেট তাহলে তখন ক্লোরাইড বাইকার্বনেট সিক্রেশন হয়। হ্যাঁ, তো এই যে বাইকার্বনেট সিক্রেশন হয় এটার মধ্যে অ্যাডেড হয়। তো প্রাইমারিতে যখন যে স্যালাইভারি মেইন যে সিক্রেশন, এইখানে যে সিক্রেশন থাকে এখানে ওয়াটার, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড যা থাকে সেটা অনেকটা প্লাজমার সমান, অর্থাৎ প্লাজমাতে যেরকম অসমোলারিটি থাকে সেই অসমোলারিটি থাকে। কিন্তু যখন ডাক্টের ভিতর দিয়ে যেতে থাকে, ডাক্টের ভিতর দিয়ে যাওয়ার সময় সোডিয়াম অ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে সোডিয়ামের পরিমাণ কিন্তু কোনো ক্লোরাইড অ্যাবজর্পশন হয়ে যায়, রিঅ্যাবজর্পশন হয়। সেই কারণে যখন আলটিমেট যে সিক্রেশন হয় সেই সিক্রেশনে কিন্তু সোডিয়াম আর ক্লোরাইড কম থাকে রিলেটিভলি, এই ফার্স্ট যে কম্পোজিশন সেই জন্য ফাইনাল যে সিক্রেশন সেটা কিন্তু কিছুটা হাইপোটোনিক হয়। এই যেটা ফার্স্ট যে সিক্রেশন গ্ল্যান্ডের ভিতরে ফার্স্ট যে সিক্রেশনটা তৈরি হয় সেটাকে আইসোটোনিক থাকে, কিন্তু পরবর্তীতে লাস্টে যখন সিক্রেশনটা হতে থাকে তখন এটা কিন্তু কিছুটা হাইপোটোনিক সলিউশন হয়ে যায়, যেহেতু সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়। সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে যায়, সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে যায়। বাইকার্বনেট এবং ক্লোরাইড শিফটের মাধ্যমে কিন্তু আমরা যেটা বলেছিলাম ক্লোরাইড শিফট মেকানিজম রেসপিরেটরি সিস্টেমে, ঠিক একই রকমভাবে ক্লোরাইড বের হয়ে এসে বাইকার্বনেট ঢুকছে, এরকম রিভার্স ক্লোরাইডের মতো এক্সচেঞ্জ হতে থাকে এই কম্পোজিশন থেকে, যে কারণে সোডিয়াম এবং ক্লোরাইডটা কমে যায় কম্পোজিশন, এখানে পটাশিয়াম, বাইকার্বন এগুলো পরিমাণ কিছুটা বেশি থাকে এবং সলিউশনটা কিছুটা হাইপোটোনিক হয়ে যায়। সো তাহলে এটা আমরা যেটা বললাম, যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করবে, অ্যাসিটাইলকোলিন স্বাভাবিকভাবে এই সেলের ভিতরে কাজ করে এনজাইমেটিক অ্যাক্টিভেশনের মাধ্যমে এর যে মেমব্রেনের যে ট্রান্সপোর্ট মেকানিজম অ্যাক্টিভেট করে, ফলে সোডিয়াম, পটাশিয়াম এইসব এনজাইমগুলো এই স্যালাইভাতে সিক্রেশন হয়। একই সাথে এটা ভ্যাসোডাইলেশন করে, ভ্যাসোডাইলেশন হওয়ার জন্য ভ্যাসেলের ভিতরে থেকে ওয়াটার ওয়াটার কিন্তু যেহেতু সল্ট রিঅ্যাবজর্পশন ওয়াটার কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যায় ভেসেল থেকে সেই গ্ল্যান্ডের মধ্যে। তো আলটিমেটলি কিন্তু এই গ্যালাভারি সিক্রেশনটা হয় প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, এবং প্যারাসিম্প্যাথেটিকে যেহেতু ভেসোডাইলেশন ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা থিন সেরাস সিক্রেশন পাচ্ছি। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কী হবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশনে আমরা থিক সিক্রেশন পাই, অর্থাৎ এনজাইম রিচ, অর্থাৎ অর্গানিক রিচ সাবস্টেন্স রিচ সিক্রেশন পাচ্ছি। কীভাবে? এই একই রকমভাবে যখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন আসে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কাজ ভ্যাসোকনস্ট্রিকশন করা। সো ভ্যাসোকনস্ট্রিকশন করার ফলে ওয়াটার আর ইলেকট্রোলাইটসের যে ট্রান্সপোর্ট সেটা কমে যায়। একই সাথে কী করবে সে সেলগুলোতে যেহেতু সিম্প্যাথেটিক নরএড্রিনালিনের মাধ্যমে কাজ করবে, নরএড্রিনালিন তাহলে একটা ভ্যাসোকনস্ট্রিকশন করে ওয়াটার আর ইলেকট্রোলাইট অ্যাবজর্পশনটা পরিমাণ কমিয়ে দিবে। দ্বিতীয় কথা, এখানে সেই একই রকমভাবে এনজাইমেটিক অ্যাকশন করে এইখানে যে ভেসিকলসগুলো আছে, যে সিক্রেশনেটারি ভেসিকলস থাকে প্রত্যেকটা সেল, যেহেতু অ্যাসিনার সেলের মধ্যে ছোট ছোট ভেসিকলস থাকে, যে ভেসিকলসগুলো বিভিন্ন ধরনের এনজাইম ক্যারি করে, ঠিক আছে? এই এনজাইমগুলোর এক্সোসাইটোসিসের মাধ্যমে এই এনজাইমগুলোর সিক্রেশন বাড়িয়ে দিবে, ফলে এইখানে যে সিক্রেশনটা আসে সেই সিক্রেশনটা তখন ঠিক মিউকাস সিক্রেশন হয়ে যায়। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ফলে যেটা থ্যালামোথোরাসিক 1 আর 2 নার্ভ ইনারভেশনের করার জন্য আমরা পাচ্ছি, সেটা ঠিক সিক্রেশন হবে। আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, যেটা সুপিরিয়র ইনফেরিয়র স্যালাইভারি নিউক্লিয়াস, যেটা প্রেজেন্ট মেডুলাতে অবস্থিত যেটা সুপিরিয়রটা 7th ক্রেনিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভের মাধ্যমে, এবং
সেভেন্থ আর নাইন্থ ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে তা হচ্ছে এই সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এবং প্যারোটিড গ্ল্যান্ডে সাপ্লাই দিচ্ছে, এবং সাপ্লাই দেওয়ার ফলে এখানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ভেসোডাইলেশন করছে, একই সাথে হচ্ছে সেলের উপর কাজ করে সেই ট্রান্সপোর্ট যে হচ্ছে আয়নের ট্রান্সপোর্ট যে হচ্ছে রুটগুলো হচ্ছে সেগুলো ওপেন করে দিয়ে ওয়াটার অ্যান্ড হচ্ছে ইলেকট্রোলাইটস রিঅ্যাবজর্পশন করাচ্ছে। ফলে প্যারাসিম্প্যাথেটিকে যে হচ্ছে সিক্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে থিন এবং হচ্ছে ইলেকট্রোলাইট রিচ, আর সিম্প্যাথেটিকে যে স্টিমুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে থিক আর এনজাইম রিচ। এখন হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্যালাইভা? স্যালাইভার ফাংশন কি? তাহলে রেগুলেশন অফ স্যালাইভারি সিক্রেশন আসলে তোমরা অবশ্যই দিবা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক রেগুলেশন। সিম্প্যাথেটিকে হচ্ছে থিক অ্যান্ড হচ্ছে এনজাইম রিচ, দ্যাট ইজ সেরাস সিক্রেশন হবে, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে থিন হবে। ঠিক আছে, এইটা তোমরা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন কোন নার্ভের মাধ্যমে সেটা হচ্ছে জানিয়ে দিবে। আর রিফ্লেক্স মেকানিজম যেটা আমাদের কাজ করে সেটা আমরা বললাম যে কন্ডিশন এবং আনকন্ডিশন রিফ্লেক্স, যেটা হচ্ছে খাবার মুখে দিলে হতে পারে, আরেকটা হচ্ছে সাইড থট অফ দ্য ফুড হচ্ছে মুখে স্যালাইভেশন আনতে পারে। আরেকটা জিনিস মনে রাখবে সবসময় যে অ্যাসিডিক ফুড সবসময় স্যালাইভেশন বেশি করাবে। এই কারণেই কিন্তু তেঁতুল চিন্তা করলে অথবা তেঁতুল মুখে দিলে এত বেশি স্যালাইভেশন হয়, কারণ অ্যাসিডিক ফুড অলওয়েজ স্যালাইভেশন বাড়িয়ে যায়, এবং এটা হচ্ছে থিন টাইপের অর্থাৎ সেরাস টাইপের যে সিক্রেশন সেই স্যালাইভারি সেরাস সিক্রেশনটা বাড়িয়ে দেয়, যে কারণে অ্যাসিডিক ফুড মুখে দেওয়া মাত্র অনেক বেশি স্যালাইভেশন হয়। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্যালাইভা? স্যালাইভার কাজ কি? স্যালাইভার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন। মেকানিক্যাল ফাংশন কি? এটা হচ্ছে কিপ দ্য মাউথ ময়েস্ট অ্যান্ড হেল্পস ইন স্পিচ। যদি স্যালাইভা না থাকতো, চিন্তা করো, আমরা কিন্তু কথা বলতে পারতাম না, কারণ এই যে মুখের এই যে জিহ্বা, এই যে আমাদের জিহ্বা বিভিন্ন জায়গায় যাচ্ছে বলেই কিন্তু শব্দ উচ্চারণ হচ্ছে। চ বর্গ, ক বর্গ, ছ বর্গ, যে বর্গীয়, প বর্গ, আমাদের বিভিন্ন বর্গীয়, ক বর্গ, চ বর্গ, প বর্গ, এরকম বর্গীয় হচ্ছে শব্দ আছে আমাদের। এই শব্দগুলো বা ট বর্গীয় এইগুলো উচ্চারণ করতে হলে জিহ্বাকে বিভিন্ন জায়গায়, মুখের বিভিন্ন জায়গায় যেয়ে স্পর্শ করতে হয়। তো এই যদি মুখটা যদি শুকনো থাকে, স্যালাইভা না থাকে, তাহলে টাং কিন্তু মুভ করতে পারবে না, এবং আমার এই যে কথা, এই কথা কিন্তু বেরোয় না। অনেকে বলে না ভয়ে মুখ শুকিয়ে গেছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, কথা বলতে পারছে না, এটাই হয়। তাহলে এটা প্রথম উদ্দেশ্য হচ্ছে মুখটাকে হচ্ছে ময়েস্ট রাখা। ইট কিপস দ্য মাউথ ময়েস্ট রাখবে অ্যান্ড হেল্পস ইন স্পিচে হেল্প করবে। সেকেন্ডটা কি হচ্ছে? সেকেন্ডটা হচ্ছে ওয়াশ অ্যাওয়ে। ঠিক আছে, ওয়াশ করবে কি হচ্ছে মুখের চারপাশটাকে একটা ওরাল হাইজিন মেনটেন করবে। প্রতিনিয়ত আমাদের যে স্যালাইভা সিক্রেশন হচ্ছে, আমাদের ওরাল ক্যাভিটির ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু ড্রেন করে ফেলতেছে, এবং দাস প্রিভেন্ট ডেন্টাল ক্যারিজ। আমাদের মুখের দাঁতের ফাঁকে কত রকম ময়লা আছে, স্যালাইভা চেষ্টা করে সেগুলোকে ওয়াশ আউট করার জন্য। ফলে কী হবে? ডেন্টাল ক্যারিজের হতে পারবে না, হচ্ছে বাধা দেয়। আরেকটা কি? তারপর হচ্ছে ফর্মেশন অফ ফুড বোলাস। যে খাবারটা আমি খাচ্ছি সেই খাবারটাকে সে হচ্ছে মন্ডের মতো অর্থাৎ বোলাস তৈরি করে দিচ্ছে। তাহলে ফুড বোলাস হচ্ছে অ্যান্ড হেল্পস ইন ডিগ্লুটেশন। তাহলে ফুড বোলাসটা হলে কী হবে? আমি খাবারটা ডিগ্লুটেশন অর্থাৎ খেতে পারবো, আমার ডাইজেশন হচ্ছে, আমার যে মুভমেন্ট শুরু হবে, আমাদের জিআইটি এর যে মুভমেন্ট, সেই মুভমেন্টে হেল্প করবে। তাহলে ইটস হেল্পস ইন ডিগ্লুটেশন। তারপরে আদার ফাংশনের হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন। আমরা জানি এটার মধ্যে লাইসোজাইমস আছে, ইমিউনোগ্লোবিন এ আছে। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন করে, অর্থাৎ খাবারের সাথে যে ব্যাকটেরিয়া বা আদার পার্টিকেলস আছে এদেরকে হচ্ছে ডিস্ট্রয় করে, মেরে ফেলার জন্য হেল্প করে। সো লাইসোজাইমস, তারপরে ইমিউনোগ্লোবিন এ, এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে হেল্প করে। এরপরে হচ্ছে যে ফাংশন সেটা হচ্ছে আমার ডাইজেস্টিভ ফাংশনে স্যালাইভার রোল রিলেটিভলি কম। সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আমরা বললাম স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। এটা এমন একটা অ্যামাইলেজ যেটা হচ্ছে বয়েলড স্টার্চের ওপর কাজ করে, আনবয়েলড স্টার্চের ওপর কাজ করবে না, কারণ আনবয়েলড স্টার্চের উপরে যে প্রোটেক্টিভ লেয়ারটা আছে সেই প্রোটেক্টিভ লেয়ারটা এই স্যালাইভারি আলফা অ্যামাইলেজ ব্রেক করতে পারে না। এটাকে ডাইজেশন করতে হলে এটার সাথে মিক্স হতে হবে, কিন্তু যেহেতু আনবয়েলড স্টার্চের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, সেই লেয়ারটা পলিস্যাকারাইড লেয়ার আছে, সেই লেয়ারটাকে কিন্তু ভাঙতে পারে না বলে হচ্ছে সে আনবয়েলড স্টার্চের উপর কাজ করে না। সো আমরা যখন জিজ্ঞেস করি যে স্যালাইভার যে এনজাইম আছে সেটা আসলে চালের উপর কাজ করবে না ভাতের উপর, বা
রুটির উপর, সিদ্ধ রুটির উপর। তখন বলতে হবে অবশ্যই যে রুটির উপর বা ভাতের উপর কাজ করবে, চালের উপর কাজ করবে না, কারণ চালের সাথে এই স্যালাইভারি আলফা অ্যামাইলেজ মিক্স হবে না। সো আমাদের অনেকের কাঁচা চাল খাওয়ার অভ্যাস আছে, যাতেই কাঁচা চাবাই কিন্তু স্যালাইভা কিন্তু এটাকে ভাঙতে পারে না কাঁচা চাল খাওয়া, এই জন্য হজমে কিন্তু সমস্যা হয়। সো তাহলে আমরা রান্না করা অর্থাৎ বয়েলড স্টার্চ আছে, সেই বয়েলড স্টারের উপর স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কাজ করে, এটাকে ব্রেকডাউন করে। আরেকটা জিনিস আছে কি মল্টেজ, এটা সাধারণত হচ্ছে মানুষের একটু কমই সিক্রেশন হয়, এটা হচ্ছে মল্টোজের উপর কাজ করে, এটা হচ্ছে ব্রেকডাউন করে। আরেকটা কি আছে লিঙ্গুয়াল লাইপেজ, লিঙ্গুয়াল লাইপেজ মেনলি হচ্ছে এটা হচ্ছে আমাদের লিপিডের উপর, লিপিড হচ্ছে ডাইজেশনে হেল্প করবে, খাবারের যে লিপিড থাকবে তার কিছু ফর্ম আছে সেইখানে লিপিডের উপর কাজ করে লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে লিপিড ডাইজেশনে হচ্ছে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে লিঙ্গুয়াল লাইপেজ যেটা আমরা বলছিলাম, সেই লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে লাইপোলাইটিক এনজাইম, ঠিক আছে। এটা সাধারণত যেটা বলা হয় যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ঠাং হয়, এবং এটা যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে মিল্ক। এটা হচ্ছে মিল্ক, যেটা আমাদের যে দুধের মধ্যে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে কিন্তু সে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর ডায়াসাইল গ্লিসারলে পরিণত করে, ফ্যাটি অ্যাসিড এবং ডায়াসাইল গ্লিসারল করে। সো আমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে ডাইজেস্টিভ ফাংশনে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, যেটা হচ্ছে বয়েলড স্টার্চের উপর কাজ করবে, বয়েলড স্টার্চের করে কাজ করে এটাকে বয়েলড স্টার্চটাকে ডেক্সট্রিন এবং ম্যালটোজে পরিণত করবে। তাহলে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কী করবে, ডেক্সট্রিন এবং তাহলে বয়েলড স্টার্চ, যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই বয়েলড স্টার্চের উপর স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এটার উপর কাজ করে এটাকে করবে ডেক্সট্রিন আর মল্টেজ, ঠিক আছে। বয়েলড স্টারের উপর কাজ করে হচ্ছে কি ডেক্সট্রিন এবং মল্টেজে পরিণত করবে, ঠিক আছে। আর যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে মল্টেজ, এটা খুব অল্প পরিমাণে হচ্ছে হিউম্যান বডিতে থাকে, সেটা হচ্ছে মল্টোজ যেটা আছে সেই মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে মল্টেজ এনজাইমের মাধ্যমে। তারপরে কি আমরা বললাম লিঙ্গুয়াল লাইপেজ, লিঙ্গুয়াল লাইপেজ যেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডটা আছে যেটা ফ্যাটের ভিতর দুধের মধ্যে যে আছে সেটাকে হচ্ছে ব্রেকডাউন করবে, এটাকে ব্রেকডাউন করে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ডায়াসাইল গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর ডায়াসাইল গ্লিসারলে পরিণত করবে, এটা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ, লিঙ্গুয়াল লাইপেজ। তাহলে এই এনজাইমগুলো কাজ করে। তাহলে স্যালাইভারি হচ্ছে ফাংশনে আমাদের যেটা বলেছিলাম প্রথমেই সেটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন, মেকানিক্যাল ফাংশনে এটা হচ্ছে মুখটাকে ময়েস্ট রাখবে, স্পিচে হেল্প করবে, মুখের হচ্ছে সাবস্টেন্সগুলো ওয়াশ আউট করতে হেল্প করবে, তারপর হচ্ছে ফুড বোলাস তৈরি করতে সাহায্য করবে, ডিগ্লুটেশনে সাহায্য করবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম, ক্লিনজিং মেকানিজম, এটা হচ্ছে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে ওয়াশ আউট করে ডেন্টাল ক্যারিজ যে হয় সেখান থেকে রক্ষা করবে। তারপরে এর মধ্যে যে লাইসোজাইমস আছে, ইমিউনোগ্লোবিলিন এ আছে, এরা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফাংশন করে ব্যাকটেরিয়াগুলোকে ডেস্ট্রয় করে দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ল্যাক্টোফেরিনস আছে যেটা আছে সেই ল্যাক্টোফেরিনসও কিন্তু হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ফাংশন করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে আমরা তো বলেছিলাম যে স্পিচে হেল্প করবে, আর যেটা করবে সেটা হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন। ডাইজেস্টিভ ফাংশনে আমরা বললাম স্যালাইভারি আলফা অ্যামাইলেজ বয়েলড স্টার্চের উপর কাজ করবে, মল্টোজের উপর কাজ করবে, লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে ফ্যাটে দুধের মধ্যে যে ফ্যাট আছে সেটার উপর কাজ করে ফ্যাটি অ্যাসিড আর ডায়াসাইল গ্লিসারলে পরিণত করবে। এরপরে যেটা ফাংশন সেটা হচ্ছে বডি টেম্পারেচার। স্যালাইভার কিন্তু একটা বড় রোল আছে হচ্ছে টেম্পারেচার মেনটেন করা, যদিও মানুষের ক্ষেত্রে চেয়ে অ্যানিমেলের ক্ষেত্রে বেশি। আমরা সবাই জানি গরমের দিনে কুকুর বা এই ধরনের শ্রেণীর প্রাণীরা কী করে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে, কেন? কারণ ওই যে স্যালাইভেশন হতে থাকে এবং এটা রিভাপোরেশন হতে থাকে, এর মাধ্যমে বডি টেম্পারেচার মেনটেন করা, অর্থাৎ গরম লাগলে এক্সেস গরম লাগলে তখন কিন্তু এই স্যালাইভেশনের মাধ্যমে হচ্ছে বডি টেম্পারেচার মেনটেন করা। তারপরে হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, আমাদের যে বডির যে ওয়াটার সেই ওয়াটার ব্যালেন্স করছে, সে এক্সেসেস এই যে ওয়াটার স্যালাইভেশনের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে বডির ওয়াটার কিন্তু রেগুলেশন হচ্ছে, ঠিক আছে।
কারণ হচ্ছে যখন আমাদের ওভারঅল মুখ ড্রাইনেস হয়ে যায়, সালাইভা কম থাকে, আমরা কি হয় থার্স্টি হই, তখন কিন্তু আমরা ওয়াটার খাই। ওয়াটার খেয়ে বডি কিন্তু ওয়াটারটাকে হচ্ছে আবার নর্মালে আনার চেষ্টা করি, ঠিক আছে, রিসেট করতেছে, রিস্টোর করি, ঠিক আছে, রিস্টোর করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্যালাইভারি হচ্ছে ফাংশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। এখন যেটা যে হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ডে কী কী অ্যাবনর্মালিটি হতে পারে সেই ব্যাপারে আমরা একটু কয়েকটা জিনিস নিয়ে জানবো। প্রথম যেটা সেটা হচ্ছে জেরোস্টোমিয়া, ঠিক আছে। জেরোস্টোমিয়া মানে হচ্ছে জেরোস্টোমিয়া হচ্ছে ড্রাইনেস অফ মাউথ, মুখ যদি শুকিয়ে যায় তখন ওটাকে বলা হয় জেরোস্টোমিয়া। তাহলে জেরোস্টোমিয়া এটাকে আমরা বলি ড্রাই মাউথ, অ্যাপটালিজমও বলে, ড্রাই মাউথ, ঠিক আছে। জেরোস্টোমিয়া কী কারণে হতে পারে? প্রাইমারি, টেম্পোরারি, অনেক কারণেই হতে পারে। এটা হচ্ছে টেম্পোরারি বেশি হয় আমরা জানি, সেটা হচ্ছে কী কারণে? আমরা যদি হঠাৎ ভয় পাই, ঠিক আছে, যে কোনো ফেয়ার বা ওরকম আনইফুল কন্ডিশনে হয়, যদি আমাদের বডিতে ডিহাইড্রেশন হয় সে কারণে হতে পারে, ঠিক আছে। আর কিছু ডিজিজ আছে যে ডিজিজগুলোতে হচ্ছে জেরোস্টোমিয়া হতে পারে, ঠিক আছে। এটাকে হচ্ছে ডিজিজ হতে পারে, যেমন এটাকে বলতে হচ্ছে জোগরেন সিনড্রোম হচ্ছে জোগরেন সিনড্রোম, অথবা যদি কারো যদি রেডিওথেরাপি দেওয়া হয় সেই রেডিওথেরাপির ক্ষেত্রেও হতে পারে। স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্টে যদি ট্রমা হলো, ডাক যদি কেটে গেল, সেই স্যালাইভা যদি মুখে না আসতে পারে সেক্ষেত্রেও আমাদের ডায়রিয়া হতে পারে। ড্রাগস যেগুলো সাইড ইফেক্ট হতে পারে, যেটা হচ্ছে সিক্রেশন কমিয়ে যায়, অনেক অ্যান্টিহিস্টামিন আছে বা হচ্ছে অ্যাট্রোপিন আছে, এই ধরনের সিক্রেশন আছে যেগুলো হচ্ছে সিক্রেশন হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোর সিক্রেশন কমিয়ে দেয়, সেই সাইড ইফেক্ট হিসাবেও হচ্ছে আমরা পাচ্ছি। যেমন পার্কিনসনিজম বা অ্যান্টিমাস্কারানিক ড্রাগস যেগুলো আছে সেক্ষেত্রে হতে পারে। পেশেন্ট যদি শকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমার জেরোস্টোমিয়া হতে পারে। এবং কিছু কিছু হচ্ছে যেটাকে আমরা বলি যে স্মোকিং বা আদার অ্যাবিউজ যেগুলো হয়, অর্থাৎ হচ্ছে নেশা যেগুলো, ক্যানাবিস বা এগুলো যেগুলো দিয়ে মাদক, নেশা, অ্যাডিকশন, এই অ্যাডিকশন থেকেও কিন্তু জেরোস্টোমিয়া হতে পারে। তাহলে জেরোস্টোমিয়া আমরা বলছি ড্রাইনেস অফ দ্য মাউথ, সেটা কী কারণে হতে পারে? যদি আমাদের ভয় পাই, সাডেন হতে ভয়, ফিয়ার, সে কারণে টেম্পোরারি হতে পারে। এছাড়া হতে পারে কি ডিহাইড্রেশন থাকলে, পেশেন্ট যদি শকে থাকে সেক্ষেত্রে হতে পারে জোগরেন সিনড্রোম যেটা আছে সেই সিনড্রোম হতে পারে। রেডিওথেরাপি দিলে হতে পারে। ডাক্ট যদি কেটে যায়, ট্রমা হয়, সেই ডাক্টের কারণে যদি সিক্রেশন না আসতে পারে সেটার কারণে হতে পারে। তারপরে কি কিছু ড্রাগসের সাইড ইফেক্টের কারণে, যেমন হচ্ছে অ্যান্টিমাস্কারানিক ড্রাগসগুলো ইউজ করি, অ্যাট্রোপিন বা অ্যান্টিপার্কিনসনিজম, অ্যান্টিহিস্টামিন, এই ড্রাগসগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন কমিয়ে দিতে পারে। সেই সিক্রেশন কমিয়ে হচ্ছে স্যালাইভারি সিক্রেশন কমিয়ে হচ্ছে ড্রাইনেস অফ দ্য মাউথ করতে পারে। আরেকটা জিনিস সেটা হতে পারে, সেটা হচ্ছে কিছু হচ্ছে অ্যাডিকশন, যেমন হচ্ছে আমাদের ক্যানাবিস যে আছে সেগুলো থেকে হচ্ছে যদি মারিজুয়ানা বা যে ধরনের এগুলো ড্রাগসগুলো আছে, অ্যাডিকশানগুলো আছে, সেখান থেকেও কিন্তু ড্রাই মাউথ হতে পারে। সো এটা হচ্ছে জেরোস্টোমিয়া। আর জেরোস্টোমিয়ার উল্টো যেটা, সেটা হচ্ছে ড্রলিং মানে হচ্ছে এক্সেসিভ স্যালাইভেশন যদি হয় সেটাই হচ্ছে ড্রলিং বলি আমাকে। এটাকে বলা হয় হচ্ছে টায়ালিজম। ওটা ছিল অ্যাবসেন্স অফ টায়ালিজম, আর এটা হচ্ছে টায়ালিজম, অর্থাৎ এক্সেস স্যালাইভেশন অকার্স হবে কি যদি কোনো কারণে আমরা অনেক সময় হয় ড্রলিং, যেটা একটু লিখে দিই তাহলে বুঝবে। ড্রলিং হচ্ছে এক্সেস স্যালাইভেশন। সো জেরোস্টোমিয়া হচ্ছে ড্রাই মাউথ আর এক্সেস স্যালাইভেশন হচ্ছে ড্রলিং। ড্রলিং হচ্ছে এক্সেস স্যালাইভেশন। তাহলে এক্সেস স্যালাইভেশন যে ড্রলিংটা হবে কেন? যদি কারো দাঁত তুলে ফেলি, আমরা জানি বাচ্চাদের দাঁত তোলার পরে তখন কিন্তু এক্সেস পরিমাণে স্যালাইভেশন হয়। তারপরে কি হবে? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলো, টনসিলাইটিস হলো, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে এক্সেস পরিমাণ স্যালাইভেশন হয়। আচ্ছা, তারপরে এখন আমরা যেটা বলেছিলাম কর্ডা টিম্পানি সিনড্রোম, একটা জিনিস আছে যে কারণে সমস্যা হয়। কর্ডা টিম্পানি সিনড্রোম কি? ঠিক আছে, কর্ডা টিম্পানি সিনড্রোম হচ্ছে যে
সোয়েটিং হবে ডিউরিং ইটিং, অর্থাৎ যখন আমি খাচ্ছি তখন আমার এক্সেস সোয়েটিং হবে। আমরা জানি কর্ডা টেন্ডনি নার্ভের মাধ্যমে ইনারভেটেড হয়ে তারপরে কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ডে হচ্ছে সাপ্লাই দেয়। কিন্তু যদি কোনো কারণে ঠিক আছে কোনো ট্রমা অথবা সার্জিক্যাল মুখে কারো সার্জিক্যাল কোনো প্রসিডিউর করতে গেলে এই জায়গাটা কেটে গেলে তখন যে নার্ভের যে রিজেনারেশন, সেই রিজেনারেশন হতে গিয়ে সে স্যালাইভারি গ্ল্যান্ডের সাথে না হয়ে সোয়েট গ্ল্যান্ডের সাথে তার হচ্ছে কানেকশন হয়ে যায়। ফলে যখনই খাবার মুখে দিচ্ছে তখনই সোয়েট গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় এবং পার্সন কিন্তু সোয়েটিং হয়। সো সোয়েটিং উইথ ইটিং, এটাকে আমরা বলতেছি কর্ডা টিম্প্যানি সিনড্রোম, কর্ডা টিম্প্যানি সিনড্রোম। ঠিক আছে, তাহলে একটা যেটা আমরা একটু বলেছিলাম সেটা একটু বলে নেই, সেটা হচ্ছে জোগ্রেন সিনড্রোম। ঠিক আছে, জোগ্রেন সিনড্রোম হচ্ছে আসলে ইমিউন ডিজিজ। হ্যাঁ, এটা হচ্ছে ইমিউন সেল এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোকে ডিস্ট্রয় করে যায়, যেমন ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং স্যালাইভারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর অটোইমিউন ডিজিজের কারণে এই গ্ল্যান্ডগুলোর সিক্রেশন কমে যায়। ফলে এই পার্সনের কী হবে, ড্রাই আই হবে, যেহেতু ল্যাক্রিমেশন হবে না, তার হচ্ছে চোখের পানি বের হবে না। সো সেক্ষেত্রে কী হবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড শুকিয়ে যাবে, সালাইভেশন হবে না, ড্রাই মাউথ থাকবে। তাহলে ড্রাই আই, ড্রাই মাউথ, ঠিক আছে, তাহলে ল্যাক অফ সালাইভেশন থাকবে, ড্রাইনেস অফ দ্য আই আছে, পারসিস্টেন্ট ড্রাই কফ থাকবে। এই সব কিছুকে আমরা বলতেছি হচ্ছে জোগ্রেন সিনড্রোম। সিনড্রোম এটা হচ্ছে তার আবিষ্কারের জোগ্রেন্সের নাম অনুযায়ী হচ্ছে জোগ্রেন সিনড্রোমসটা হচ্ছে হয়, যেটা আমরা বললাম যে ইমিউন সেল ডেভেলপ করার কারণে যে এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো ডিস্ট্রয় করে ফেলে, স্পেশালি ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সালাইভারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো হচ্ছে সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। ফলে ল্যাক্রিমেশন হয় না, ড্রাই আই হয়, সালাইভেশন হয় না, ড্রাই মাউথ হয়, এবং ধীরে ধীরে আস্তে আস্তে অন্যান্য যেগুলো সিক্রেশন আছে এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো সেগুলো হচ্ছে ডিস্ট্রয় হয়। সো এটাকে আমরা বলতেছি জোগ্রেন সিনড্রোম। সো স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে আমাদের মোটামুটি হচ্ছে পড়াটা এইটুকু। আমরা যেটা বলেছিলাম স্যালাইভা থেকে আমাদের মেন কাজ কি, একটা হচ্ছে স্যালাইভে সবচেয়ে জরুরি যেটা আসে পরীক্ষা, সেটা হচ্ছে ফাংশন অফ দ্য স্যালাইভা। এর মধ্যে থেকে আবার আলাদা করে আসে মেকানিক্যাল ফাংশন অফ স্যালাইভা, আদার ফাংশন অফ দ্য স্যালাইভা। একটা আসতে পারে সরাসরি স্যালাইভা ফাংশন অফ দ্য স্যালাইভা, আর একটা আসতে পারে মেকানিক্যাল ফাংশন অফ দ্য স্যালাইভা। এটা দ্বিতীয় কথা হচ্ছে রেগুলেশন অফ স্যালাইভারি সিক্রেশন। স্যালাইভারি সিক্রেশন নার্ভে, তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন, প্যারাসিম্প্যাথেটিক ফাংশন কীভাবে হচ্ছে, কোনটা সেরাস সিক্রেশন হচ্ছে, কোনটা মিউসিনাস সিক্রেশন হচ্ছে, সেটা হচ্ছে জানানো। দ্বিতীয় হচ্ছে স্যালাইভা থেকে আরেকটা যেটা কম্পোজিশন অফ দ্য স্যালাইভা, কী কী কম্পোজিশন আছে সেটা হচ্ছে জানানো। আর হচ্ছে কিছু শর্ট নোট হিসেবে জেরোস্টোমিয়া আছে, জোগ্রেন সিনড্রোম খুব একটা আসে না, জেরোস্টোমিয়াটা হচ্ছে পরীক্ষাতে আসে এবং পরীক্ষা আমরা সবাই জিজ্ঞাসা করি ওটা জেরোস্টোমিয়া কি, কর্ডা টিম্প্যানি সিনড্রোম কি, এই দুই একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ডিসঅর্ডারগুলো জিজ্ঞেস করে। আর ফাংশন অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম সেটা তো সবাইকে প্রথমে সবার আগেই জানতে হবে। সো স্যালাইভা নিয়ে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী লেকচার নিয়ে ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটা লেকচার নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।